অর্ণ শাড়ি ভেদ করে বিন্দুর পিঠে হাত বুলাতে বুলাতে পিঠের কাছে ব্লাউজের সরু হুকগুলো এক এক করে খুলে ফেললো। মুহূর্তেই বিন্দুর উজ্জ্বল মসৃণ পিঠটা উন্মুক্ত হয়ে গেল। চমকাই থমকাই বিন্দু, লজ্জায় কান গরম হয়ে যায় তার, কাপা কাপা গলায় বলতে চাইলো, কি 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 করছেন? অর্ণ বিন্দুর শাড়ির আঁচলে টান মেরে সম্পূর্ণ শাড়িটা শরীর থেকে আলাদা করে দিতেই বিন্দু অর্ণর হাত খামচে ধরল। চোখ কুঁচকে যায় অর্ণর, ব্যথাতুর আওয়াজ করে বলল। উফ। বিন্দু তড়িঘড়ি করে হাত সরিয়ে নিল। এতক্ষণ খেয়াল করেনি অর্ণর বা হাতে ক্যানেলা পরানো দেখে চমকে ওঠে মেয়েটি, কাপা কাপা গলায় বলল। কি হয়েছে আপনার হাতে? ক্যানোলা কেন? অর্ণর কর্ণগোচর হলো না সেই কথা। সে বিন্দুর পিঠ বুকে ঠেকিয়ে টুকরো টুকরো করে চুমুতে ভরিয়ে দিল। বিন্দুর গলা, ঘাড়, অর্ণর ঠোঁট আস্তে আস্তে বিন্দুর উন্মুক্ত পিঠে নামে। সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠল বিন্দুর। সহসায় সে ঘুরে অর্ণকে জড়িয়ে ধরল। কি আশ্চর্য, যে লজ্জা হরণ করছে তার কাছে আশ্রয় নিচ্ছে লজ্জা নিবারণের জন্য। অর্ণর চাহনি পরিবর্তন হয়। সে ঘন ঘন নিঃশ্বাস ফেলে গম্ভীর গলায় শুধালো, টেক অফ মাই শার্ট কুইক। কি লজ্জা আর সাংঘাতিক কথা। বিন্দু হাঁসফাঁস করে। অর্ণ গভীর স্বর বলে, খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? শার্টটা খোল। বিন্দু কাপা কাপা হাত রাখলো অর্ণর শার্টের বোতামে। খুব ধীরে সুস্থে একটা একটা বোতল খুলে ফেললো। বুকের কাছ থেকে শার্ট সরাতেই চওড়া বুকে আড়াআড়ি করে মোটা ব্যান্ডেজ দৃশ্যমান হলো। বিন্দু স্তব্ধ হয়ে যায়। সে ব্যান্ডেজের উপর আলতো হাত রেখে অস্থির গলায় বলল, এত মোটা ব্যান্ডেজ? কি হয়েছিল আপনার? সত্যি করে বলুন, এতদিন কোথায় ছিলেন আপনি? আর আর এই ব্যান্ডেজ কি হলো? কথা বলুন, কি হয়েছিল আপনার? এবারেও কোনো রেসপন্স পেল না অর্ণর থেকে। অর্ণর শরীর থেকে আঁত খোলা শার্টটা সম্পূর্ণ খুলে ফেলে ছুঁড়ে ফেলল। কোনো আগাম বার্তা ছাড়াই বিন্দুকে এক প্রকার ছুঁড়ে ফেলের মতো বেঁধে ফেলল। আকস্মিক অর্ণর এমন কাজে ভড়কে গেল মেয়েটি। কিছু বুঝে ওঠার আগেই অর্ণ নিজের ভর ছেড়ে দিল বিন্দুর নাজুক শরীরখানার উপরে। ওষ্ঠযুগল ডুবিয়ে দিল বিন্দুর কোমল ঠোঁটে। একটা শ্বাসরুদ্ধকর চুমু খেয়ে ছেড়ে দিল বিন্দুর ঠোঁট। বিন্দু হাঁপায়। অর্ণ বিন্দুর সর্বাঙ্গে চুমুর বন্যা বইয়ে দেয়। বিন্দু তীব্র লজ্জায় শক্ত করে চোখ খিচে নেয়। আস্তে আস্তে অর্ণ ঘনিষ্ঠ হতে গেলে বিন্দু বাদ সেধে কাপা কাপা গলায় মিনমিন করে বলল, প্লিজ না না, আপনি অসুস্থ। অর্ণ বিন্দুর বাধা দেওয়া হাত দুটো একত্রে করে বিন্দুর মাথার উপর নিয়ে বিছানায় সাথে পিষে ফেলে। নেশাক্ত চোখে তাকিয়ে বলল, শরীরের ব্যথা সরানোর আগে মনের ব্যথা সারানো প্রয়োজন। আমি তোর তৃষ্ণায় তৃষ্ণার্থ। তোকে এই মুহূর্তে কাছে না পেলে সুস্থ হব না। বিন্দু বাধা দিলেও অর্ণ শুনল না। বিন্দুর পুরো শরীরটা দখল করে নিল। কাঁপিয়ে তুলল বিন্দুর নাজুক অস্তিত্ব। আস্তে আস্তে বিন্দু অনুভব করলো এক অচেনা অর্ণকে, যা সে প্রথমবার অনুভব করেনি। অর্ণর বেপরোয়া উন্মাদনা নিঃশ্বাস প্রশ্বাস পর্যন্ত আটকে গেল বিন্দুর। ঠোঁট এবং হাত দুটোকেই দৃঢ়ভাবে আঁকড়ে রেখেছে সে। বিন্দু ছটফট করে উঠল। ওষ্ঠযুগল ছাড়া পেতেই ফুপিয়ে উঠে আহত স্বরে বলল, লাগছে কর্নেল সাহেব, প্লিজ ছেড়ে দিন। অর্ণ থেমে যায়। বিন্দুর মুখে অজস্র চুমু খেয়ে ঘনত্ব হওয়া গলায় শুধালো, কন্ট্রোল হারিয়েছি জান, প্লিজ পুরোপুরি ঢুকতে দে তোর মাঝে। বিন্দু ভয় পাচ্ছে আজকের অর্ণকে। অর্ণর স্পর্শগুলোও আজকে রুক্ষ আর দৃঢ়। ফের ফোপায় বিন্দু, কাপা কাপা গলায় বলল, না না না, আপনি নিজের মধ্যে নেই, ছাড়ুন প্লিজ। অর্ণ বিন্দুর চোখের পাতায় ঠোঁট ছোঁয়ায়, জিভ দ্বারা চুষে নেয় চোখের নোনা জল। বিন্দুর নিঃশ্বাস জড়িয়ে আসে। অনুভূতির তাণ্ডবে থরথরিয়ে কাঁপছে নাজুক দেহ। অর্ণ টুকরো টুকরো চুমু খেতে খেতে বিন্দুর কানের লতিতে হালকা বাইট করে হাক্কি স্বরে বলল, কন্ট্রোললেস আমিরাকে প্লিজ সামলে নে হার্টবিট, নয়তো আমি শেষ হয়ে যাব। বিন্দুর আর বাধা দেয় না। শক্ত করে চোখ খিচে সদরে গ্রহণ করে স্বামীর ভালোবাসার যন্ত্রণা। মুহূর্তেই ভেঙে যায় দুজনের মাঝে দূরত্ব, অভিমানের সংযম। দুটি দেহ, দুটি আত্মা মিলেমিশে এক হয়ে গেল। অর্ণর বেপরোয়া স্পর্শে বিন্দু চোখের কোণে টলমল জল।
হাত পা সহ গোটা তনু কাঁপছে, গলায় অচেনা ফাঁপা ভাব, বুকের ভেতর ছাপিয়ে আসা এক ধরনের অদৃশ্য ব্যথা। হৃদয় দ্রুত 30 স্পন্দিত হয় বিন্দুর, যেন সবকিছু একসাথে থেমে গেছে। শরীরের প্রতিটি কোষ আনন্দ আর বেদনায় একসাথে কাঁপছে, নিঃশ্বাস বায়ুর সাথে খেলছে। ভেতরের অনুভূতি যেন হৃদয় এক এক ধাপে নড়ে ওঠে, কখনো ব্যথায় জর্জরিত, কখনো অদ্ভুত সুখের আবেশে ভরে যায়। বিন্দুর হাতের তালু অচেতনভাবে কাঁপে, সমস্ত অনুভূতি মিলেমিশে এক অবর্ণনীয় স্রোত বয়ে যাচ্ছে। ধরিত্রী নতুন দিনের সূচনা। সূর্যের নরম উষ্ণ আলো জানালা গলিয়ে বদ্ধ রুমের মেঝেতে পড়ছে। বিন্দুর পোশাকের ছোট অংশ সহ শাড়িখানা অবহেলায় গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। ভোর রাতে রেহাই পেয়ে ঘুমিয়েছে মেয়েটি। সূর্যের কোমল কিরণ চোখে পড়তেই বন্ধ চোখের পাতা কুঁচকে এলো বিন্দুর। দরজা খোলার খট করে আওয়াজ হতেই ঢিপ ঢিপ করে চোখ মেলে তাকালো সে। অর্ণ বেরিয়েছে ওয়াশরুম থেকে। সুঠামদেহী বুক উদাম, কোমরে শুধু টাওয়াল পেঁচিয়ে রেখেছে। বিন্দুর নগ্ন দেহে জড়িয়ে থাকা নরম চাদরটা গিয়ে গলা পর্যন্ত ঢেকে নিল। রাতের স্মৃতি মনে পড়তেই লজ্জার লালিমা ছড়িয়ে পড়ল বিন্দুর মুখশ্রীতে। বিন্দু নিজেকে গুটিয়ে নিতে গিয়ে চোখ কুঁচকে মৃদু গোঙানি দিয়ে উঠল। বদ লোকটা তার হাল বেহাল করে ছেড়েছে। অর্ণ লম্বা লম্বা কদম ফেলে এগিয়ে গেল বিন্দুর কাছে। স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধালো। হোয়াট হ্যাপেন্ড? বিন্দু মুখ লুকায় চাদরের নিচে। অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলো বিন্দুর লজ্জায় লাল হওয়া মুখশ্রী। সে ঠোঁট কামড়ে বাঁকা হাসলো। বিছানায় উঠে বিন্দুর দুই পাশে দুই হাত বিছানায় ভর দিয়ে মেয়েটিকে নিচের বাহু ডোরে আবদ্ধ করে স্লো ভয়েসে ডাকলো। চন্দ্রাবতী। অর্ণর শীতল কণ্ঠে এমন আবেগময় ডাক শুনে অবাক হলো বিন্দু। লাজুক মুখশ্রীতে বিস্ময়ে ছেয়ে গেল। মেয়েটা ডাগর ডাগর আঁখি পল্লব ঘন ঘন ঝাপটে লাজুক চোখে তাকালো। অর্ণর উদাম বুকের নেত্র পড়তেই পিলে চমকে উঠল। অর্ণর বুকে এখন আর ব্যান্ডেজ নেই, ফর্সা বুকে গভীর ক্ষতের দাগ, যেটা রাতে কিংবা এতক্ষণ খেয়াল করেনি। দেখে মনে হচ্ছে কেউ খুব আক্রোশে ছুরি বসিয়ে দিয়েছে। বিন্দু কাঁপা কাঁপা হাতে ছুরি দিল ক্ষতস্থানে। কম্পিত গলায় বলে উঠল, এই ক্ষত, এটা এটা কিভাবে হলো? অর্ণ নিরুত্তর, শুধু নিঃশব্দে তাকিয়ে রইল বিন্দুর প্রশ্নবিদ্ধ টলমল চোখে। বিন্দু ফের বলল, এত গভীর ক্ষত কিভাবে হলো কর্নেল সাহেব? ব্যান্ডেজটা খুলছেন কেন? অর্ণ বুকের উপর রাখা বিন্দুর হাতের উপর হাত রেখে শীতল গম্ভীর গলায় শুধালো, সিরিয়াসলি? সিরিয়াস কিচ্ছু না। এত গভীর ক্ষত, তারপরও এই লোক বলছে কিছু না। বিন্দু গভীর মনোযোগ দিয়ে ক্ষতিগ্রস্ত স্থানটা দেখলো। এই চোট সে পেলে নির্ঘাত 6 মাস বিছানায় থাকতো, আর এই কঠিন লোকটা বলছে সিরিয়াস কিছু নয়। বিন্দুর নজর পড়ল কাটা জায়গাটা থেকে ঠিক ইঞ্চি 2-3 পাশে। দন্তের গাঢ় চিহ্ন, সূচালো দাঁতের আঘাতে কেটে গেছে চামড়া, লাল মাংস বেরিয়ে আছে। লজ্জা আর অপরাধে মাথা নুইয়ে ফেলে বিন্দু। অর্ণর ক্ষত অজানা। বিন্দু রাতে যখন অর্ণর প্রগাঢ় স্পর্শ সহ্য করতে পারছিল না, তখন সহ্য করার প্রচেষ্টায় কামড়ে ধরেছিল অর্ণর বুকের বাপাস। হতবুদ্ধি হলো বিন্দুর। কি আশ্চর্য, ব্যথা জায়গায় ব্যথা পেয়েও লোকটা তখন উহু পর্যন্তও করলো না। বিন্দু হাত বুলিয়ে দিল সেখানে। অপরাধী চোখে তাকিয়ে মৃদু গলায় বলল, বেশি ব্যথা পেয়েছিলেন? কিছু লাগাননি কেন? অর্ণ বিন্দুর হাতের পিঠে ঠোঁট ছোঁয়ায়, চুমো খেয়ে স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধায়, জাস্ট আ মাইনর ইনজুরি, নাথিং সিরিয়াস। প্রয়োজন মনে করিনি। সব ক্ষতে হৃদয় বিক্ষত হয় না, কিছু ক্ষত সুখেরও হয়। বিন্দু লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। অর্ণ হাতের আঁচলায় বিন্দুর মুখটা উপরে তুলে শীতল গলায় বলল, চড়ুই পাখি, এবার যাবি আমার সাথে আমার কাছে? কোথায়? রিনরিনে গলায় প্রশ্ন করে বিন্দু। অর্ণ পুনরায় শীতল গলায় শুধালো, আমি যেখানে নিয়ে যাব, যাবি? যাব। আপনি যেখানে নিয়ে যাবেন আমি চোখ বন্ধ করে যাব। সামলাতে পারবি তো প্রতি রাতে আমার দেয়া ভালোবাসার যন্ত্রণা? প্রতি রাতে অর্ণর এমন বেফাস কথা শুনে চক্ষু যুগল অস্বাভাবিক হলো বিন্দুর। আনমনে মুখ ফসকে বেরিয়ে এলো, প্রতি রাতে। বিন্দু ছোট করে বললেও অর্ণ সেটা স্পষ্ট শুনতে পেল। সে ছোট ছোট করে তাকিয়ে বলল, চলবে না?
তুই চাইলে আমি দিনেও কন্টিনিউ করতে পারি। আই হ্যাভ পাওয়ার টু ডু দ্যাট। ওই অ্যাবিলিটি কিন্তু আমার আছে। তীব্র লজ্জায় রক্তিম বিন্দুর মসৃণ মুখশ্রী। দিন দিন বদলোকটার নির্লজ্জতা বেড়েই চলেছে। কথায় কথায় তাকে কেমন লজ্জায় ফেলে দেয় হনুমান মুখ লোকটা। বিন্দু অবাক লোচনে তাকিয়ে মিনমিন করে বলল, আপনি তো এমন ছিলেন না, কবে হলেন এমন নির্লজ্জ? আমি অলওয়েজ এমন, তুই বুঝতে লেট করে ফেলেছিস। অর্ণ বিন্দুর ঘাড়ে চুমু যেতেই বিন্দু কেঁপে উঠে অর্ণর বন্ধন থেকে মুক্তি পেতে চাইতেই ব্যথাতুর আওয়াজ করলো। বিন্দু ঠোঁট উল্টে কাঁদো কাঁদো গলায় বলল, বড্ড উন্মাদ নিষ্ঠুর পুরুষ আপনি। ভালোবাসার চোটে আমাকে আহত করে ছেড়েছেন। এমন করলে আমি আর আপনার সাথে কোথাও যাব না দেখেন। বিন্দুর অভিমানী কথা শুনে অর্ণ ঠোঁট এলিয়ে শব্দহীন হাসল। বিন্দু বড় বড় চোখ করে দেখছে। ইস, কি সুন্দর হাসি, অথচ লোকটা হাসে না। অর্ণ বিন্দুর হাতের মুঠোয় চেপে রাখা চাদরে হাত রেখে শীতল গলায় শুধালো, এখন যে আর জবান ফিরিয়ে নেওয়া যাবে না বৌজান। আমার ভালোবাসায় যন্ত্রণা আছে, সহ্য করতে পারবি না? বৌজান ভালো লাগার আবেশে মনটা ভরে উঠল বিন্দুর। আবার অর্ণর কথা শুনে লজ্জায় মুখ লুকানোর জায়গা পেল না। কি লজ্জা, কি লজ্জা! বিন্দু লজ্জায় মুখ লুকিয়ে মিনমিনে গলায় বলে ওঠে, পারবো, গত রাতে পারলে পরেও পারবো। আকস্মিক অর্ণ বিন্দুকে কোলে তুলে নিতেই হকচকিয়ে গেল বিন্দু। তড়িঘড়ি গায়ের পাতলা চাদরটা জড়িয়ে নিল শক্ত করে। ছটফট করতে করতে বলল, আরে আরে কি করছেন? লাগবে, চোট পাবেন তো। আমি একাই যেতে পারবো, নামিয়ে দিন। বিন্দুর কথা পাত্তা দিল না অর্ণ। বিন্দুকে ওয়াশরুমে নিয়ে ঝর্ণা ছেড়ে তার নিচে দাঁড় করালো। গায়ে শীতল পানির ফোবিয়া পড়তেই বিন্দুর শরীর শিউরে উঠল। ঘাড়ে গলায় কেমন চিনচিনে জ্বালা পোড়া হচ্ছে। শীতল পানি মুহূর্তেই বিন্দুর সমস্ত শরীর ভিজিয়ে দিল। আটোসাটো হয়ে চাদরটা লেপটে গেল শরীরের সঙ্গে। এটা আপনি কি করলেন? আপনার জন্য শান্তিতে গোসলও করতে পারবো না। এখন কি পরবো আমি? পোশাক এনেছি। বেশ বিরক্ত গলায় কথাগুলো বলতে বলতে বিন্দু অর্ণর দিকে চোখ তুলে তাকালো। অমনি থমকে গেল সে। অর্ণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এই দৃষ্টির মানে বোঝে বিন্দু, আর এতেই পিলে চমকালো সে। শরীরের চাদরটা শক্ত করে চেপে ধরে তড়িঘড়ি করে ওয়াশরুম থেকে বেরিয়ে যেতে উদ্যোগ হলো। অর্ণ বিন্দুর চাদরের গিটে থাবা দিতেই বিন্দু কাঁপা কাঁপা গলায় বলল, কি করছেন? অর্ণ চাদরের এক অংশ টেনে বিন্দুর শরীরটাকে কাছে টেনে নিতে নিতে হিস হিসিয়ে আওড়ালো, আমি থাকতে তোর শরীরে থাকা বস্তু যেমন বেমানান তেমনি অপরিহার্য। আমি তোর পোশাক, যা ছাড়া তুই অসম্পূর্ণ। এবার চল, তোর একটা ছোট্ট রিহার্সাল দেই। বিন্দু কোনো প্রতিক্রিয়া করার আগেই অর্ণ চাদরে থাবা বসালো। নিজের বাহু ডোরে বিন্দুকে আবদ্ধ করে মেয়েটির ওষ্ঠ যুগল দখল করে নিল। লজ্জায় আড়ষ্ট হলো বিন্দু। অর্ণর সংস্পর্শে সুখ আর বেদনার শিহরণ জাগিয়ে তুলল বিন্দুর নাজুক দেহের ভাঁজে। বিন্দুকে রেস্ট করার সুযোগ দিয়ে দুপুরে খাবার অর্ণ অনলাইনে অর্ডার করে নিয়েছিল। তারপর তাকে নিয়ে সন্ধ্যার দিকে শেখ বাড়িতে ফিরেছে। মীরা বাহারি রকমের রান্না করেছে অর্ণর পছন্দের। এটা যে মেয়ের জামাই হিসেবে করেছে এমনটা নয়। সে বরাবরই চেষ্টা করেছে অর্ণর ভালো মন্দের গুরুত্ব দেওয়ার, এবং যখনই অর্ণ শেখ বাড়িতে এসেছে মীরা চেষ্টা করেছে খাবারের আইটেমে অর্ণর পছন্দের খাবার রাখতে। তবে আজকের দৃশ্যটা কিছুটা ভিন্ন। ভদ্র মহিলার মুখে হাসি নেই। অর্ণ এসেই জানিয়েছে বিন্দুকে সাথে নিয়ে যাবার কথা। মেয়ে দূরে থাকবে ভেবে কষ্ট হচ্ছে তার। তবে তিনি অর্ণর কথায় সাই দিয়েছেন। স্ত্রী স্বামীর সঙ্গে থাকবে, এটাই তো স্বাভাবিক। এখানে বাধা দেওয়ার সে কে? ওদিকে রুহিও মন ভার করে বসে আছে। তার ফুল চলে গেলে সে একা একা থাকবে কি করে? এতদিনের অভ্যেস মিস করবে না? একা একা লাগবে না? কতক্ষণ ফ্যাচ ফ্যাচ করে কেঁদে কেটে গিয়েছে সে। বিন্দুর একবার মনে হচ্ছে যাই, আবার সবার মন খারাপ দেখে ইচ্ছে করছে থেকে যায়। অর্ণ রুমে ঢুকে দেখলো বিন্দু ফোন হাতে নিয়ে মন খারাপ করে বসে আছে বিছানায়। অর্ণ গম্ভীর গলায় শুধালো, প্যাক না করে এভাবে বসে আছিস কেন? সকাল সকাল বেরোবো, মনে আছে? অন্যমনস্ক বিন্দু আকস্মিক অর্ণর তীক্ষ্ণ কণ্ঠস্বর শুনে হকচকিয়ে গিয়ে দাঁড়ালো। আমতা আমতা করে বলল, আসল
বিন্দুকে তোতলাতে দেখে বিরক্ত হলো অর্ণ। সে রুষ্ট গলায় বলল। আসল নকলে বাঁধ দিয়ে ঝেড়ে কাশ। বিন্দু রিনরিনে কণ্ঠস্বরে বলল। বৃষ্টি ফোন করছিল, আগামী শুক্রবার নাকি ঘরোয়াভাবে ওদের বিয়ের তারিখ ফিক্সড হয়েছে। আবার আমি বলছিলাম কি, ওদের বিয়ের পরেই আমি যাই। নো ওয়ে, অলরেডি আমি এতদিন ছুটিতে ছিলাম, সকালে যেতেই হবে। গম্ভীর গলায় শুধালো অর্ণ। বিন্দু মিনতির সুরে বলল। আপনাকে থাকতে হবে না, আপনি সকালে চলে যাইয়েন, আমি আব্বুকে নিয়ে পৌঁছে যাব, প্রমিস। একটুও ভুল হবে না। আমি না থাকলে বৃষ্টি অনেক কষ্ট পাবে। প্লিজ এই কয়টা দিন আমাকে সময় দিন। অর্ণ কপাল কুঁচকে তীক্ষ্ণ সুর ছুড়ল। হ্যাঁ, আমি ছাড়া সারা রাজ্যের চিন্তা তোর। বিন্দুর মন খারাপ হলো, অনুরোধ করে বলল। প্লিজ কর্নেল সাহেব। অর্ণ দরজা লাগাতে লাগাতে বিন্দুর পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাশভারী গলায় শুধালো। এই এক সপ্তাহের সব পাওনা মিটিয়ে দে, তারপর ভাববো। বিন্দু আঁখি পল্লব বড় বড় করে তাকালো। এক সপ্তাহের পাওনা একসঙ্গে, তাকে খুঁজে পাওয়া যাবে। বিন্দু কাঁদো কাঁদো গলায় বলল। ফায়দা লুটছেন। অর্ণ বিন্দুর নিকটে এগিয়ে যেতে যেতে বলল। হ্যাঁ, লুটছি। বিন্দু ঠোঁট উল্টে তাকিয়ে রইল। এই পুরুষটিকে সামলাতে যে কতটা বেগ পোহাতে হবে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে বেচারি। সময়টা যেন নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল। মেহেদি আর বৃষ্টির বিয়ের আয়োজনটা একেবারেই ঘরোয়া ভাবেই করেছে। নিকটস্থ আত্মীয় স্বজন যাদের না বললেই নয়। বিন্দু রুহি বিকেলেই চলে এসেছে। বৃষ্টিকে সাদা মাটার মধ্যে খুব সুন্দর করে সাজিয়েছে। বিন্দু আর ঝর্ণা বৃষ্টিকে এনে মেহেদির পাশে বসিয়ে দিল। মেহেদি তাকিয়েই রইল। ঘোমটার আড়ালে বৃষ্টির মুখটা ঢেকে রাখা, ভালো করে দেখা যাচ্ছে না, তবুও যেন মেহেদি একটা চাঁদ দেখতে পেল। মাহবুব আলম তারা দুই ভাই কাজীর সাথে কথা বলছে। মেহেদির বয়স 18, আরো 2 মাস আগে হলেও বৃষ্টির 18 হতে এখনো 3 মাস বাকি আছে। যেহেতু ওদের পরিপূর্ণ বয়স হয়নি, তাই এখন শুধু বিবাহ পড়ানো হবে। বয়স হলে পরে না হয় একসময় কাবিনটা সেরে ফেলবে। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। বৃষ্টির বুকের ভেতর কেমন ধিরিম ধিরিম করছে, নেত্র ঘোলাটে হয়ে আসছে। আশ্চর্য, তার তো আজ খুশির দিন, তাহলে চোখে কেন পানি আসছে? এই দিনটার জন্যই তো সে স্বপ্ন দেখেছে। আপনি কি এই বিয়ে কবুল করেছেন? বলুন মা, কবুল। কাজীর কথা শুনে থমকে যায় বৃষ্টি, হাত পা কাঁপছে তার। সবাই অপেক্ষা করে বৃষ্টির মুখে কবুল শোনার জন্য। মেহেদি বোঝে বৃষ্টির মনের অবস্থা। সে সবার অগোচরে মেয়েটির হাতের ওপর হাত রাখলো। বৃষ্টি মাথা তুলে ভেজা চোখে তাকালো মেহেদির দিকে। মেহেদি যেন বৃষ্টির কাজল কালো আঁখিতে আটকে গেল। মাসুমা বেগম আর মাহবুব আলম এগিয়ে এসে মেয়ের বসে। মাহবুব আলম মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল। কবুল বলে তো আম্মু। বৃষ্টির কণ্ঠ কাঁপছে। সে কম্পিত ঠোঁট নেড়ে বলল। কবুল। কি মশার মতো গুনগুন করে বললি? কিছুই তো শুনতে পেলাম না, জোরে বল, আমি শুনতে চাই। ভরা মজলিসে মেহেদির এমন কথা শুনে হাসির রোল পড়ে গেল। বৃষ্টি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। রুহি মেহেদির বাহু চাপড়ে বলল। ভাই থাম, অত উতলা হচ্ছিস কেন? কাজী তারা দিতে বৃষ্টি আনত মাথায় ভেজা গলায় স্পষ্ট সুরে বলল। আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠে মেহেদিকে বলতে বললে সে বৃষ্টির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। আমিও তোকে কবুল কবুল কবুল। মেহেদির এমন কাণ্ডে রুহি আর বিন্দু ঠোঁট টিপে হাসে। মেহেদির পাগলামো দেখে বৃষ্টির ঠোঁটে ছুঁয়ে যায় এক চিলতে লাজুক হাসি। আলহামদুলিল্লাহ, ইজাব ও কবুল সম্পন্ন হয়েছে, মাহর অনুমোদিত হয়েছে। এই নিকাহ ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী বৈধ ও কার্যকর। কাজীর কথা শুনে উপস্থিত সকলেই একসঙ্গে বলল। সেই থেকে রুহির ফোনটা এক নাগারে বেজেই যাচ্ছে তো বেজেই যাচ্ছে। আর রুহি কলহ থেকে একটু দূরে সরে ফোনটা রিসিভ করে কানে চাপতেই ওপাশ থেকে ক্রুদ্ধ কণ্ঠস্বর শুনতে পেল। কতক্ষণ ধরে ফোন করছে? কোথায় ছিলে তুই? আমার সময়ের মূল্য নেই নাকি? রুহি আমতা আমতা করে বলল। আমি তো বৃষ্টিদের বাড়িতে এসেছিলাম। স্বাদের ললাটে ভাঁজ পড়ে। কেন?
বলছিলাম না বৃষ্টির বিয়ে। রুহি সকালে বলেছিল শাদি হয়তো ভুলে গেছে। শাদি গম্ভীর গলায় বলল। ভিডিও কলে আয়, কুইক। লাইন কেটে দিল শাদি। রুহি ভ্রুদয় কুচকালো। এখন কি ভিডিও কলে কথা বলার সময়? কল এলো। রুহি ধমকের ভয়ে রিসিভ করে মুখের কাছে ফোন তুলে ধরলো। শাদি গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখলো তার প্রিয়সীকে। অতঃপর চোখ কুচকে বলল। এত সাজছিস কেন? বিয়ে কি বৃষ্টির হচ্ছে নাকি তোর হচ্ছে? এক্ষুনি ঠোঁটে লিপস্টিক মুছে ফেল। ঘুরে থেকেও শান্তি নেই। কোথায় সেজেছি আমি? তাছাড়া একটা বিয়ের অনুষ্ঠানে এসেছি, সাজবো না? বিরক্ত গলায় বলল রুহি। সে এতটাও বেশি সাজগোজ করেনি। ঘরোয়া বিয়েতে যতটুকু প্রয়োজন অতটুকুই ব্যাস। দেখলি, বৃষ্টি মেহেদিও বিয়ে করে ফেললো, আর তুই আমাকে পোড়াচ্ছিস না? একবার বিয়েটা হোক, সব সুদে আসল উসুল করবো আমি, দেখিস। শাদির কথা শুনে রুহি ভেংচি কেটে বলে। তাহলে আর বিয়ে করব না আপনাকে। কটমট করে বলল শাদি। রুহি খিলখিলিয়ে হেসে বলে। তাহলে তাকেই করুন গিয়ে। তুই করবি না, তোর বাপ করবে। হাঁপানো রোগীর বাচ্চা, মজা লস। কাছে থাকলে না তোর 12টা বাজিয়ে দিতাম। দাঁত কিরমির করে বলল শাদি। রুহি পাত্তা দিল না শাদির ধমক। এভাবেই আরো কিছুক্ষণ চলমান রইল টম এন্ড জেরির প্রেম। রাত প্রায় গভীর। বৃষ্টি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। চোখে ঘুম আসছে না। ওদের বিয়েটা সম্পূর্ণ হলেও দুজন আগের ন্যায় দুই রুমে শুয়েছে। দরজা খোলার খট করে আওয়াজ হতেই বৃষ্টি উঠে বসে। মেহেদিকে রুমে প্রবেশ করতে দেখে অবাক হয়। অজানা লজ্জায় হাঁসফাঁস করে। আশ্চর্য, এর আগেও তো মেহেদি তার রুমে কতবার এসেছে। কই তখন তোর লজ্জা লাগেনি? আজকে কেন লাগছে? মেহেদিকে রুমের দরজা আটকাতে দেখেই বুক ধরপড় করে ওঠে বৃষ্টির। সে কাঁপা কাঁপা গলায় বলল। তুই এত রাতে এখানে? দরজা আটকাচ্ছিস কেন? মেহেদি দরজা আটকে ঘুরে দাঁড়ালো। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিয়ৎক্ষণ। বৃষ্টি অস্বস্তি বোধ করে এই মুহূর্তে। মেহেদি বৃষ্টির নিকটে এগিয়ে গিয়ে একদম নিকটে দাঁড়ালো। অদ্ভুত সুরে বলল। আজকে যে আমাদের বাসর ভুলে গেলি? বাসর? ঢোক গেলে বৃষ্টি। মেহেদি বৃষ্টির আপাত মস্তক নজর বুলিয়ে বলল। শাড়ি খুলিসনি কেন আমার জন্য? না, ইচ্ছে করছিল না। কাপা কাপা গলায় বলল বৃষ্টি। মেহেদি নেশাক্ত চোখে তাকিয়ে বলল। আমাকে খোলার দায়িত্ব দিবি? কি? ঢোক গিলে তোতলাতে লাগলো বৃষ্টি। মেহেদি নিরেট সুরে বলে উঠল। একটা চুমু খাই তোকে। হঠাৎ করেই পৃথিবীর সমস্ত লজ্জা যেন বৃষ্টিকে ঘিরে ফেলল। লজ্জায় লাল হয়ে গেল বৃষ্টির মুখশ্রী। বৃষ্টি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। না সম্মতি দিতে পারছে না, না বারণ করতে পারছে। সমস্ত কথা যেন গলার কাছে আটকে আছে। মেহেদি ওর নীরবতা দেখে আহত হলো। সমস্যা কি বৃষ্টি? দেনমোহর পরিশোধ করতে পারিনি তাই? নগদ তো 50,000 দিয়েছি, বাকিটা আমি ইনকাম করেই প্রতিশোধ করব, প্রমিস। বাবা পুরোটাই দিতে চেয়েছিল, আমিই বারণ করেছি, কারণ আমি চাই আমার স্ত্রী মোহরানা আমি নিজের ইনকাম করে আদায় করতে। বাকিতে একটু কাছে আসতে দিবি? কথা দিচ্ছি, রোজগার করেই তোর দেনমোহর পরিশোধ করে দিব। বৃষ্টি হতভম্ব চোখে তাকিয়ে বলল। দেনমোহর দিয়ে আমি কি করব? আমি চেয়েছি তো তোর কাছে। তাহলে কাছে আসার অনুমতি দিচ্ছিস না কেন? বেশ অসহায় শোনালো মেহেদির কণ্ঠস্বর। বৃষ্টি কি করে বলবে তার লজ্জা লাগছে, ভয় হচ্ছে। বৃষ্টির শুকনো ঢোক গিলে এলোমেলো দৃষ্টি ফেলে কম্পিত গলায় বলল। আমার ভয় করে। আপা বলছে পরীক্ষার আগে দুজনকে আলাদা থাকতে। মেহেদি হাতের আজলাই বৃষ্টির মুখটা তুলে বলল। আপা বলছে কারণ তারা চায় না আমাদের পড়াশোনায় ক্ষতি হোক, ভুল করে আর একটা অস্তিত্ব আসুক। সেই পর্যন্ত আমি অপেক্ষা করতে পারছি না বৃষ্টি। আমার দিকটা দেখ। তাছাড়া তুই আমাকে ভালোবাসিস, আমি তোকে ভালোবাসি। পবিত্র মিলনে আবদ্ধ হলে ক্ষতি কি? তুই ফিরিয়ে দিবি আমাকে? বৃষ্টির সাধ্যে আছে এত আবেগময় কথা অমান্য করার? মেহেদি মুখটা মলিন করে বলল। আমি কষ্ট পেলেও তোকে জোর করব না, তুই ঘুমা। মেহেদি ঘুরে চলে যেতেই পেছন থেকে বৃষ্টি তার টি শার্ট আঁকড়ে ধরে মিনমিনে গলায় বলল। আমার ভয় লাগে যদি অনাকাঙ্ক্ষিত। থেমে যায় বৃষ্টি। মেহেদি জানে বৃষ্টির পরবর্তী অসমাপ্ত কথা। সে পকেট থেকে একটা ছোট্ট প্যাকেট বের করে বলল।
ভয় নেই, আমি ব্যবস্থা করে এনেছি। বৃষ্টি লজ্জায় মুখ লুকিয়ে ফেলল মেহেদির বুকে। মেহেদি ঠোঁটের কোণে উঁকি দিল এক টুকরো হাসি। সে জানে বৃষ্টিকে কিভাবে আয়ত্তে আনতে হবে, তাই তো চলে যাওয়ার নাটক করলো। এত কষ্ট করে বিয়ে করলো, বাসর করবে না? কতবার মাপ চাইতে হয়েছে এই মেয়েটা বিয়েতে রাজি করানোর জন্য। মেহেদি বৃষ্টিকে কোলে তুলে নিতেই বৃষ্টি চমকে উঠে বলল, করছিস? এত রাতে কোথায় নিয়ে যাচ্ছিস? মেহেদি বৃষ্টির রুম থেকে বের হতে হতে বলল, জীবনের প্রথম বাসর, শ্বশুর বাড়ি করবো নাকি? আমাদের বাসর হবে আমার ঘরে, তবেই না বাসর ফিল আসবে। মেহেদির কথায় তাজ্জব বনে গেল বৃষ্টি। এটা শ্বশুর বাড়ি, তাহলে বাপের বাড়ি কোনটা? মেহেদি বৃষ্টিকে নিজের বিছানায় শুইয়ে দিয়ে নিজের টি শার্ট খুলে ফেলল। বৃষ্টি লজ্জায় গুটিয়ে গেল। সেদিকে তাকিয়ে হাসলো মেহেদি। মুহূর্তেই বৃষ্টির কোমল ওষ্ঠযুগল দখল করে নিল। আস্তে আস্তে তার হাতের বিচরণ চলছে বৃষ্টির সমস্ত শরীর জুড়ে। বৃষ্টির শরীর থেকে শাড়ি আলাদা করতেই লজ্জায় আড়ষ্ট হয়ে যায় বৃষ্টি। কাঁপা কাঁপা গলায় বলে, আলোটা নিভিয়ে দে প্লিজ। মেহেদি বাধ্য স্বামীর মতো ফকফকা আলোটা নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। আস্তে আস্তে বৃষ্টির সংস্পর্শে এলো, ঘনিষ্ঠ হলো দুটি আত্মা। এই মিলনে অবগত থাকলেও দুজন অনুভব করলো এক নতুন অনুভূতি। ওদের মধুর মিলনের সঙ্গে সঙ্গেই আস্তে আস্তে রাত গভীর হতে থাকে। নিস্তব্ধ রাতটাও সাক্ষী রইল ওদের প্রণয়ের। দীর্ঘ মধুর রাত পেরিয়ে পৃথিবীতে ঘটলো আবার একটা নতুন দিনের সূচনা। চোখে সূর্যের রশ্মি পড়তেই চোখ কুঁচকে গেল মেহেদির। চোখ বুজে পাশ হাতড়িয়ে বিছানা খালি অনুভব করতেই ফট করে চোখ মেলে তাকালো সে। বিছানা খালি, বৃষ্টি নেই। মেহেদি চিন্তিত হলো, এত সকালে গেল কোথায় মেয়েটি? শেষ রাতে মেয়েটি বেশ দুর্বল হয়ে পড়েছিল। মেহেদি উঠে দাঁড়ালো। মেঝেতে পড়ে আছে তার টি শার্ট আর বৃষ্টির শাড়ি। মেহেদি বৃষ্টির শাড়িটা তুলে যত্ন করে আলমারিতে তুলে রাখলো। আয়নায় নিজেকে দেখে মুচকি হাসলো। উদাম ফর্সা বুকে শুধুই নখের আঁচড়। প্রশান্তি ছেয়ে গেল মেহেদির শরীর জুড়ে। জীবনের প্রথম এমন একটা প্রাপ্তি অনুভব করলো। মেহেদি বড় বড় পা ফেলে বৃষ্টির রুমের দিকে গেল। বৃষ্টির রুমের চাপিয়ে রাখা দরজাটা ঠেলে নিঃশব্দে ভেতরে প্রবেশ করলো। বিছানার মধ্যেখানে গুটি গুটি মেরে ঘুমিয়ে আছে মেয়েটি। পরনে গোলাপি রঙের সালোয়ার কামিজ, ভেজা চুলে তোয়ালে পেঁচিয়ে রেখেছে। মেহেদি আস্তে করে বৃষ্টির চুল থেকে তোয়ালে সরিয়ে চুলগুলো মেলে দিল। একটুও বিরক্ত করলো না বৃষ্টিকে। কপালের মাঝখানে আলতো চুমু খেয়ে চলে গেল। মেহেদি চলে যেতেই বৃষ্টি চোখ খুলে তাকালো। কপালের উষ্ণ স্পর্শ পেয়েই ঘুম ভেঙেছে তার। তবুও সে লজ্জায় ঘাপটি মেরেছিল। বৃষ্টি চোখ খিচে ফেলল। ইস, এই মুখ এক সপ্তাহেও আর কাউকে দেখানো যাবে না। সূর্য প্রায় পশ্চিম আকাশে হেলে পড়েছে। প্রশিক্ষণ ক্ষেত্রের ধুলোবালির গায়ে সন্ধ্যার আলো ঝিলমিল করছে। দীর্ঘ ট্রেনিং শেষে গেটের দিক দিয়ে দল বেঁধে বেরিয়ে আসছে সেনারা। কারো কাঁধে ব্যাগ ঝুলছে, কারো হাতে হেলমেট। ঘামে ভেজা মুখগুলোতে ক্লান্তির রেখা স্পষ্ট, কিন্তু চোখে অদম্য দৃঢ়তা। ক্লান্তির ভারেও শৃঙ্খলার ছাপ মিলিয়ে যায়নি কারো। সোজা বুক, নিয়মিত পদক্ষেপ, একসাথে হাঁটার ভঙ্গি যেন এক অদৃশ্য ছন্দে বাঁধা। মাঝে মাঝে কারো বুটের শব্দ ধুলো উড়িয়ে তালে তালে প্রতিধ্বনিত হচ্ছে। অন্য লেফটেন্যান্ট অফিসাররা বেরিয়ে এলে তাদের চারপাশে সম্মানজনক নীরবতা তৈরি হয়। গম্ভীর মুখে মাথা উঁচু করে নিখুঁত ভঙ্গিমায় তারা অগ্রসর হয়, যেন ক্লান্তির কোনো চিহ্ন তাদের ছুঁতে পারেনি। একজন মেজরের সঙ্গে কথা বলতে বলতে সদর গেটের দিকে অগ্রসর হচ্ছে অর্ণব। কথার ফাঁকে ফাঁকে ফোনে কাউকে টেক্সট করছে। লেফটেন্যান্ট কর্নেলের ইউনিফর্ম তার শরীরের সঙ্গে যেন একাকার। জলপাই সবুজ শার্ট কাঁধের অ্যাপলেটের সাহায্যে তার শক্ত কাঠামোর বুককে আরো দৃঢ়ভাবে ফুটিয়ে তুলেছে। বেল্টে আঁটো করে রাখা ট্রাউজার পায়ের প্রতিটি পদক্ষেপে শৃঙ্খলার টনটনে শব্দ বহন করে। বুকের নামের প্লেট ও মেডেল বা তার অর্জনও পরিচয় স্পষ্ট করে। আর মাথায় কালো ভিজার সহ পিক ক্যাপ পুরো মসৃণ অভিব্যক্তিকে এক গভীর গম্ভীরতা দিচ্ছে। অর্ণ গেটের কাছাকাছি আসতেই কোথা থেকে ছুটে এসে
অর্ণর গলা জড়িয়ে ঝুলে পড়ল একটা নাজুক দেহ। কিঞ্চিত অপ্রস্তুত হয়ে পিছিয়ে গেল অর্ণ। হাতের মুঠোয় ফোনটা ফসকে পড়ে যেতে নিতেই শক্ত হাতে সামলে নিল। পাশে থাকা মেজরটা ভরকে গিয়েও নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে চলে গেল। আশেপাশে অনেকেই বড় বড় চোখ করে তাকিয়ে আছে, আবার কেউ কেউ প্রিয় মানুষটির দেখা পেয়ে আনন্দ ভাগাভাগি করছে। গেটের সামনে প্রিয়জনের ঢল। অর্ণর 2 সেকেন্ড সময় লাগলো ঝড়ের ন্যায় বুকে হামলে পড়া রমণীটাকে চিনতে। গম্ভীর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। সে শক্ত করে জড়িয়ে ধরে মেয়েটির পিঠ, স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধালো। বাদুরের মতো ছুড়ে আছিস কেন? গলা ছাড়। বিন্দু ছাড়ল না, আরো শক্ত করে অর্ণর গলা জড়িয়ে ধরে রিনরিনে গলায় বলল, আই মিস ইউ মিস্টার নিমপাতার বড়ি। অর্ণব চোখ কুঁচকে এলো। সে রাশ ভারী স্বরে প্রশ্ন ছুড়ে বলল। হোয়াট ইজ নিম পাতার বড়ি? বিন্দুর টনক নড়ল। এই রে খুশির ঠেলায় কাকে কি বলে ফেলেছে। আশেপাশে এত সেনা সদস্য দেখে বিন্দু কিছুটা থমকালো। উত্তেজনায় কি করে ফেললো। ইস! বিন্দু তড়িঘড়ি করে অর্ণর গলা ছেড়ে ভদ্র বাচ্চার ন্যায় দাঁড়ালো। এত মানুষ অথচ একজন লোকও ওদের দিকে তাকিয়ে নেই। এটা দেখে বেশ অবাক হলো। পর মুহূর্তেই মনে মনে হাসলো। কার দিকে তাকিয়ে থাকবে বেটা, চোখ গেলে দেবে না? অর্ণ এখনো চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। বিন্দু মুচকি হেসে বলল, আরে এটা তো একটা টক ঝাল মিষ্টি চকলেট। পাগল কোম্পানির নাম রেখেছে নিম। নিম পাতা শুনতে তেতো লাগে না? বলুন, কি দরকার এত মিষ্টি একটা চকলেটের নাম এটা রাখার? অর্ণ বিন্দুর কথার প্রত্যুত্তর না করে জিজ্ঞেস করলো, কার সাথে এসেছো? আব্বুর সাথে। কোথায় তোর শ্বশুর? সে তো আমাকে এখানে রেখেই চলে গেছে, যদিও যেতে চায়নি, আমি পাঠিয়ে দিয়েছি। অর্ণ কিছু বলল না। বিন্দুর নাজুক হাতখানা মুঠোয় নিয়ে সামনে অগ্রসর হলো। গাড়ির কাছে যেতেই ড্রাইভার তাকে স্যালুট দিয়ে দরজা খুলে দিল। অর্ণ বিন্দুর হাত ধরে উঠে বসলো। বিন্দু এই প্রথম কোনো সরকারি গাড়িতে উঠলো। যেই মেয়েটি পুলিশ প্রশাসনের নাম শুনলেই ভয় পেত, সে আজকে নির্ভয়ে বাংলাদেশের শক্তিশালী ব্যাটালিয়ন কমান্ডার কর্নেলের সাথে তার বরাদ্দ গাড়িতে চড়েছে। ভাবা যায়? বিন্দুর বুকটা ফুলে ফেপে ওঠে। নিজেকে কেমন সাহসী সাহসী লাগছে। বিশাল গেট পেরিয়ে গাড়িটি প্রবেশ করলো একটি ভবনের সামনে। ড্রাইভার দরজা খুলে দিতেই বিন্দুর হাত ধরে অর্ণ ভেতরে পা বাড়ালো। লিফট দিয়ে সোজা চলল 5 তলায়। বেশ বড়সড় একটা অ্যাপার্টমেন্ট, চারিদিকে আভিজাত্যের ছোঁয়া। বিন্দু ভেতরে প্রবেশ করে অবাক হয়ে বলল, এটা কার বাসা কর্নেল সাহেব? অর্ণ বেডরুমের দিকে চলে যেতে যেতে গম্ভীর গলায় বলল। তোর? বিন্দু অবাক হয়ে বলল, আমার? অর্ণ রুমে চলে গেলে বিন্দুও তার পেছনে পেছনে যায়। এটা আমার হলো কি করে? অর্ণ ইউনিফর্ম খুলতে খুলতে বিন্দুর দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, এই ঘর, এই সংসার তোর চড়ুই, এই অ্যাপার্টমেন্টও তোর, আর আমি তোর ভাড়াটিয়া। সংসার? বিন্দুর পিঞ্জর ছুঁয়ে গেল অর্ণর কথাটা। এই সংসার তার। বিন্দুর মনোভাবই এই সংসারকে নিজের মতো করে সাজাবে। প্রতিটি কোণ, প্রতিটি ছায়া, প্রতিটি শব্দ তার ছোঁয়াই হবে। অর্ণ ওয়াশরুমে চলে যায়। বিন্দুর শরীর থেকে বোরখা হিজাব খুলে ড্রেসিং টেবিলের উপরে রেখে অন্য রুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে কিচেনে গেল। ডিউটি শেষ করে বেরিয়েছে, নিশ্চয়ই খিদে পেয়েছে। ব্যাগপত্র আর গোছাতে গেল না। সকালে অর্ণ যাওয়ার পর গোছানো যাবে, তখন করবে কি? কিচেন দেখেই মনে হচ্ছে অর্ণ নিজের রান্না নিজে করে খায়। ইস, লোকটা সারাদিন পরিশ্রম করে এসে রেঁধে খায়। বিন্দু ফ্রিজ খুললো, তাজা সবজি মাছ মাংস ফ্রিজ বোঝায়। বিন্দু কোমরে ওড়না বেঁধে কাজে লেগে পড়ে। আগে ভাত বসিয়ে দিল, তারপর বেল পেপার, ব্রোকলি, গাজর, ফ্রেঞ্চ বিন কুচি করে নিল। অর্ণ সবজি পছন্দ করে। রাতে যেহেতু অর্ণ অনেক ভারী খাবার খায় না, তাই সবজি ভাজি আর মাছ রান্না করবে। বিন্দু অন্য পাশে সবজি বসিয়ে দিয়ে মাছ গুছিয়ে নিচ্ছে। অর্ণ শাওয়ার নিয়ে বেরিয়ে রুম ফাঁকা দেখে কপাল কুঁচকায়। হাতের টাওয়াল রেখে টি শার্ট শরীরে জড়াতে জড়াতে রুম থেকে বের হয়। ড্রয়িং রুমে আসতেই রান্নাঘর থেকে ভেসে আসা টুংটাং আওয়াজ কর্ণগোচর হলো। কি করছিস তুই এখানে? আকস্মিক অর্ণর তীক্ষ্ণ কণ্ঠস্বর শুনে চমকে উঠল বিন্দু। বুকে থুথু দিয়ে কাজে মনোনিবেশ করে বলল, আজব মানুষ তো আপনি। এসছেন, কথা বলে আসবেন না?
অর্ণ ভেতরে প্রবেশ করে সবকিছু এক পলক দেখে বলল। কি করছিস তুই? দেখতেই তো পাচ্ছেন রান্না করছি। অর্ণ বিরক্ত গলায় শুধালো। সেটা আমিও দেখেছি। তোকে রান্না করতে বলেছি আমি? বিন্দু এবার পেছন ঘুরে তাকালো। কালো টি শার্ট ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে অর্ণ ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। বিন্দু তার ধূসর নেত্র থেকে দৃষ্টি সরিয়ে মৃদু গলায় বলল। রান্না না করলে রাতে খাবো কি? আমি কি মরে গেছি? বিন্দু ভাত তুলতে তুলতে বলল। বারে, আপনিই তো বললেন এটা আমার সংসার, তাই তো এখন থেকেই ৮-৬০ বেঁধে লেগে পড়েছি। এই তো প্রায় হয়ে গেছে। আপনাকে কি কফি দিব? দাও, রুমে দিয়ে যাও। গম্ভীর গলায় বলে রান্নাঘর প্রস্থান করলো অর্ণ। বিন্দু ১ কাপ কফি বানিয়ে কোমর থেকে ওড়না খুলে মাথায় দিতে দিতে চলল রুমের দিকে। অর্ণ কিছু ফাইল ঘাটাঘাটি করছে। বিন্দু তাকে বিরক্ত না করে টেবিলের উপর কফির কাপ রেখে বেরিয়ে গেল। রান্না শেষ করে অর্ণকে ডাকলো। অর্ণ ফাইল রেখে এসে চেয়ার টেনে বসলো। বিন্দু প্রথমে সবজি দিয়ে ভাত বেড়ে দিলে অর্ণ গম্ভীর গলায় শুধালো। তুমি বসো। বিন্দু ভদ্র বাচ্চার ন্যায় বসে পড়ল। খেতে খেতে আর চোখে চাইলো অর্ণর দিকে। অতঃপর ঋণঋণে গলায় বলল। আচ্ছা, আপনাদের জন্য তো রেসিডেন্স বরাদ্দ থাকে, আপনি সেখানে না থেকে একা একা থাকছেন কেন? অর্ণ খেতে খেতে নির্লিপ্ত ভঙ্গিতে বলল। আমি চেয়েছি তাই। বিন্দু অবাক হলো না মোটেও। এই লোক এমনিতেই আজব, তার কাজকর্ম তো আজব হবেই। আচ্ছা, অর্ণ তো কারো হাতের রান্না সহজে খেতে চায় না। তাহলে? বিন্দু আমদা আমদা করে বলল। একা একাই রান্না বান্না করে খেতেন, পরিষ্কার পরিচ্ছন্ন করতো কে? ক্লিনার করার জন্য সকালে একজন এসে করে দিয়ে যায়। কালকে থেকে আর আসতে বারণ করে দেবেন। অর্ণ কপাল কুঁচকে তাকাতেই বিন্দু মৃদু গলায় বলল। আমার সংসার আমি একাই সামলাতে পারবো। অর্ণর খাওয়া শেষে সে উঠে দাঁড়ালো। টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে গম্ভীর গলায় বলল। কোনটা ভালো কোনটা মন্দ আমি বুঝে নেব। খাবার শেষ করে রুমে আসো কুইক। খাবার শেষ করে এঁটো বাসন পরিষ্কার করে গুছিয়ে রাখছিল বিন্দু। ডিশ র্যাকে রাখা ফোনটা বেজে উঠতেই বিন্দু হাত মুছে ফোন হাতে নিল। অভির নম্বর থেকে কল আসতে দেখেই মুচকি হেসে ফোনটা রিসিভ করলো। সুযোগ পেলে প্রায় সময়ই খোঁজ নেয় অভি। বিন্দুর বড্ড খারাপ লাগে অভির জন্য। একটা ছেলে কতটা কষ্ট পেলে বাবার মায়ের কাছ থেকে দূরে থাকে। যদিও হেনা খান আর আগের মতো নেই। ছেলের কাছে ক্ষমা চেয়েছেন। অভিমাকে ক্ষমা করে দিয়েছে ঠিকই, কিন্তু মায়ের কাছে ফিরে যায়নি। হেনা খান ভেঙে পড়েছে মেয়ের করুণ পরিণতির জন্যে, যে সে নিজেকেই দায়ী করে। মিথিলার এই অবস্থার জন্যে বিন্দু নিজেকেও কম অপরাধী মনে করে না। তার জন্যেই তো আজ মিথিলার এই অবস্থা। সে না থাকলে তো এসব কিছু হতো না। সেদিনের পর পুরোপুরি বদলে গেছে মিথিলার জীবন। বেঁচে থাকলেও হারিয়েছে চিরতরে হাঁটা চলার ক্ষমতা। ফর্সা মসৃণ চেহারায়ও হাজার কালো দাগ। রাসেল খান লন্ডনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেও হতাশ হয়েছেন। মিথিলার জীবন এখন 4 দেওয়ালে বন্দী। অভির কাছে শুনেছে তুর্য নাকি লন্ডনে গিয়েই মায়ের পছন্দে বিয়ে করেছে। বেশ সুখেই আছে সে। বিন্দু দীর্ঘশ্বাস ছাড়লো। ইস, মেয়েটি যদি একটুখানি বুঝতো তাহলে আজ তার তুর্যর সাথে সুন্দর একটা সংসার হতো। অন্ধ হয়ে ভালোবাসার নামে যে অগ্নি দহন ছড়িয়েছিল, সেই দহনে নিজেই নিজেকে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে। চড়ুই, রুমে আসো। বেডরুম থেকে অর্ণ উচ্চস্বরে কর্ণগোচরে হতেই অর্ণ হকচকিয়ে গেল বিন্দু। এই রে, সে তো ভুলেই গিয়েছিল অর্ণ তাকে রুমে যেতে বলেছিল। অভির সাথে টুকটাক কথা বলতে বলতে কখন যে সময় কেটে গেছে। বিন্দু রুমের দিকে অগ্রসর হয়। দরজার সম্মুখে এসে দাঁড়িয়ে পড়ে বিন্দু। খাটের সাথে পিঠ ঠেকিয়ে আধশোয়া হয়ে বসে আছে অর্ণ, তীক্ষ্ণ দৃষ্টি বিন্দুর দিকেই। বিন্দুর নাকের ডগায় কপালের মাঝখানে বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। অর্ণ বিন্দুর আপাদমস্তক নজর বুলায়। অর্ণর বুনো দৃষ্টি দেখে বিন্দু নিজেকে গুটিয়ে নিতে চায়। ইতস্তত করে মিনমিন করে বলল। এভাবে তাকাবেন না দয়া করে। অর্ণ বরফের ন্যায় বসেই প্রশ্ন ছুড়ল। কিভাবে তাকাই? যে জানি না, আপনার ধূসর তীক্ষ্ণ দৃষ্টি আমার সমগ্র সত্তাকে ছাই করে দেওয়ার মতো নির্মম। অর্ণ শীতল দৃষ্টিতে তাকিয়ে বলল। কাছে আসো চড়ুই। বিন্দুর এতক্ষণের হাবিজাবি সমস্ত অনুভূতি উবে গেল। সে তো ভুলেই গিয়েছিল আজ থেকে যে তারা একা। কাছে আসতে বলেছি চড়ুই।
বিন্দু দুরু দুরু বুকে ধীর পায়ে এগিয়ে চলে অর্ণর নিকটে। কাছে আসতেই অর্ণ বিন্দুকে টেনে উড়ুতে বসিয়ে দিয়ে বিন্দুর ঘোমটা দেওয়া ওড়নাটা টেনে ছুঁড়ে ফেললো। এতে ভড়কে গেল মেয়েটি। অর্ণ বিন্দুর ঘাড়ে মুখ গুজে বলল, মিস করেছো বলেছিলে তখন, কতটা মিস করেছিলে? অনেক অনেক। কম্পিত গলায় সহজ স্বীকারোক্তি বিন্দুর। অর্ণ বিন্দুর গ্রীবায় চুমু এঁকে দিয়ে জিজ্ঞেস করলো। কেন? অর্ণর এমন স্পর্শ পেয়ে কিঞ্চিত কেঁপে উঠল বিন্দু। সে কাঁপা কাঁপা গলায় বলল, জানি না। অর্ণ হাতের আঁচলায় বিন্দুর মুখটা নিজের কাছাকাছি নিয়ে আস্তে আস্তে করে বিন্দুর দুই গালে আলতো ঠোঁট ছোঁয়ায়। বিন্দু অর্ণর হাত খামছে ধরে। অর্ণ টুকরো টুকরো চুমু খেতে খেতে বিন্দুর জামার পেছনের চেনে হাত বাড়িয়ে দিল। আলতো হাতে খোলার চেষ্টা করে না পারায় দুপাশে টান মেরে ছিঁড়ে ফেলল। আকস্মিক অর্ণর এমন কাণ্ডে হকচকিয়ে গেল বিন্দু। ছিটকে দূরে সরে গিয়ে বিরক্তিকর গলায় বলল, এটা আপনি কি করলেন? একটুখানি ধৈর্য ধরতে পারলেন না? অধৈর্য লোক। আমার নতুন জামা আব্বু গতকাল কিনে দিয়েছে। অর্ণ বিন্দুর কথা পাত্তা দিল না। ঘন ঘন নিঃশ্বাস ফেলে আদেশ ছুড়ে শুধালো, সো হোয়াট? আবার এমন 10টা জামা কিনে দেবো, কাছে এসো। বিন্দু কাদো কাদো মুখ করলো। বলতে চাইলো কিছু, তবে তার সুযোগ পেল না। পুরুষালী ঠোঁটের প্রগাঢ়তায় নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। অর্ণ বিন্দুর ঠোঁট ছেড়ে এক টানে ফেলে দিল বিছানায়। কাঁধ থেকে জামা নামিয়ে গ্রীবা দেশে চুমু খেতে খেতে নিজের শার্টের বোতামে হাত চালালো। ঘাড়ে মৃদু ব্যথার আভাস পেয়ে বিন্দু তেতে উঠল। এটা আমার গলা, আপনার ট্রেনিং সেন্টারের মাঠ না। এত উতলা হওয়ার কি আছে? আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? অর্ণব আঁকা হেসে ঘনিষ্ঠ হাতে হতে ঘোর লাগা গলায় বলল, আজকে একটু বেপরোয়া হয়ে যান। 192 ঘন্টা, 11,520 মিনিট, 6,91,200 সেকেন্ড। তোর স্পর্শ থেকে দূরে আমি, প্লিজ বাধা দিস না। অর্ণকে দেখে ভীত হলো বিন্দু। কাঁপা কাঁপা গলায় বলল, আপনাকে কিন্তু আমার ভয় হচ্ছে। অর্ণ সাদা রঙের আলোটা নিভিয়ে বেডসাইড ল্যাম্পের বাল্ব জ্বালিয়ে তাকালো বিন্দুর ভীত ফ্যাকাশে মুখশ্রীর পানে। মেয়েটা কাঁপছে কেমন করে। সে মেয়েটির কপালে চুমু খেয়ে বলল, ভয় নেই জান, আমার কাছে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাবি। বিন্দুর আর বাধা দেওয়ার সাধ্য কই। সে নিজেকে নীরবে সঁপে দিল স্বামীর আহ্বানে। অর্ণর স্পর্শে প্রথমে বিন্দুর তনুমন এলোমেলো অনুভূতির আবেশে ভাসলেও আস্তে আস্তে সেটা কঠিন হয়ে পড়ল। তার নাজুক দেহটা যেন গ্রাস করে ফেলল কঠিন মানব। বিন্দুর বুকের ভেতর তখন অদ্ভুত টানাপোড়েন। একদিকে ভয়, অন্যদিকে অজানা এক আকর্ষণ। ধীরে ধীরে চোখের সামনে অন্ধকার নামছিল, অথচ হৃদয়ের ভেতর আলো জ্বলে উঠছিল অচেনা উত্তাপে। অর্ণর সংস্পর্শের দৃঢ়তা আর বিন্দুর দুর্বলতা মিলেমিশে যেন এক নতুন গল্প বুনছিল। বিন্দুর প্রতিরোধ ক্রমেই মুছে যাচ্ছিল আত্মসমর্পণের ছায়ায়। দীর্ঘ রাত পেরিয়ে ধরণীতে ভোরের সূচনা হলো মুয়াজ্জিনের আজানে। সুমিষ্ঠ কণ্ঠের আজান কর্ণগোচর হতেই টিপটিপ করে চোখ মেলে তাকালো বিন্দু। সমস্ত শরীর অবশ হয়ে আছে তার। নড়াচড়া করতে গিয়ে বুঝলো সে এখনো কারো দৃঢ় বন্ধনে আবদ্ধ। বিন্দু চোখ বন্ধ করে সেভাবেই পড়ে রইল কিছুক্ষণ। দু চোখের পাতা ঘুমে টলছে। লোকটা সারা রাতেও তাকে নিস্তার দেয়নি। বিন্দু অর্ণর ঘুমন্ত মুখের দিকে ঠোঁট উল্টে তাকিয়ে রইল। পাষণ্ড পুরুষটি কি সুন্দর নিশ্চিতে ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যেও চেহারাটাই কেমন গম্ভীর গম্ভীর ভাব। দেখলে কি মনে হয় লোকটা বিশ্ববাজি। হনুমানমুখ লোকটার এই রূপ কেউ জানলে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। বিন্দু নিজের শরীরের উপর থেকে আস্তে আস্তে করে অর্ণর হাত সরিয়ে উঠে বসল। অর্ণ ঘুমিয়েছে, বেশি সময় হয়নি। যেন ঘুম না ভাঙে তাই নিঃশব্দে নেমে টলমল পা ফেলে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। গোসল শেষে একেবারে অজু করে বেরিয়ে এলো। নামাজ আদায় করে ধীর পায়ে বেরিয়ে গেল রুম থেকে। মেয়েটা কেমন যেন হঠাৎ করেই বড় হয়ে গেল। স্বামী সংসার কেমন এক হাতে সামলে নিচ্ছে। অভ্যেস মতোই অর্ণর ঘুম ভাঙল প্রায় সকাল 6:30টার দিকে। চোখ মেলে বিছানা খালি দেখেই বিরক্তি কপাল কুঁচকে এলো। সে টাওয়াল গলায় ঝুলিয়ে ওয়াশরুমে চলে গেল। বেশ সময় নিয়ে গোসল করে বেরিয়েও রুম ফাঁকা দেখল।
চোয়াল শক্ত করে ইউনিফর্ম পরে রেডি হতে লাগলো। এমন সময় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো বিন্দু। অর্ণ ঘাড় ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল বিন্দুর পানে। ঘেমে নিয়ে একাকার বিন্দুর শরীর, ওড়না মাথায় ঘোমটার মতো পেঁচিয়ে রাখা, লম্বা ভেজা চুলগুলো কোমর ছড়িয়ে হাঁটুর কাছাকাছি। বিন্দু অর্ণর শক্ত চোয়াল দেখে ভীত হলো। অর্ণ যে রেগে আছে ঢের বুঝতে পারছে, কিন্তু কেন? সে তো রেগে যাওয়ার মতো কিছু করেনি। বিন্দু এলোমেলো দৃষ্টি ফেলে মিনমিনে গলায় বলল, আপনার কফি। অর্ণ কমব্যাট বুট পড়তে পড়তে গম্ভীর রাশভারী স্বরে বলল, এতক্ষণ কোথায় ছিলি তুই? আজকে এই ফার্স্ট অ্যান্ড লাস্ট একটা কথা ক্লিয়ার বলে দিচ্ছি। আমি ঘুম থেকে উঠে যেন তোকে রুমে পাই। কথার অবাধ্য হলে কিন্তু খবর করে ছাড়বো তোর। বিন্দু সম্মতি দিয়ে মাথা নাড়ল। হাতের কফি এগিয়ে দিয়ে মৃদু গলায় বলল, কিচেনে ছিলাম সকালের নাস্তা রেডি করার জন্য। অর্ণ কফির কাপ হাতে নিয়ে চুমুক বসালো। আমি সকালে ব্রেকফাস্ট করি না, তাই ভোরে রেস্ট করবি, উঠতে হবে না। বাই দ্য ওয়ে, একা থাকতে ভয় হবে? বিন্দু না বোধক মাথা নাড়ল। অর্ণ ধমক দিয়ে বলল, সমস্যা কি? মুখে কি হয়েছে? বিন্দু আনত মাথায় লাজুক গলায় বলল, কিছু না। অর্ণ জহুরি চোখে তাকালো বিন্দুর দিকে। কৃষ্ণচূড়ার ন্যায় লাল বিন্দুর মুখশ্রী। সে শীতল গলায় শুধালো, টেবিলে ব্রেকফাস্ট রেডি কর। অর্ণর কথাটা বলতে দেরি হলেও বিন্দুর ছুটে যেতে দেরি হলো না। সকালের নাস্তায় রেখেছে অমলেট, ফ্রুট, দুধ, হোল হুইট রুটি। বিন্দু আগে থেকেই অবগত অর্ণর খাদ্যাভ্যাস নিয়ে। অর্ণ একটা রুটি খেয়ে দুধ অর্ধেকটা খেয়ে বিন্দুর দিকে বাড়িয়ে দিল। ফিনিশ কর ফাস্ট। বিন্দু আমতা আমতা করে বলল। আরও আছে তো বিন্দু কথা শেষ হবার আগেই অর্ণ ধমকে শুধালো, ধরতে বলছি। প্রোটিন আমার নয়, তোর প্রয়োজন, ধর। বিন্দু লজ্জা পেয়ে দুধের গ্লাস হাতে নিল। মনে মনে অর্ণর গোষ্ঠী উদ্ধার করতে ভুলল না। হনুমান মুখ লোকটা তার দুর্বলতার জন্য লজ্জা দিল। অর্ণ উঠে দাঁড়াতেই বিন্দু প্রশ্ন করল, দুপুরে খাবার খেতে কি বাসায় আসেন? এখন থেকে আসবো। অর্ণর কথা শুনে একটু শান্তি পেল বিন্দু। যাক, সে আসবে দুপুরে, নয়তো একা একা কি রাঁধবে আর কি বা খাবে? কোনো মজা আছে? অর্ণ বিন্দুর আকাশ কুসুম কল্পনা জল্পনার মাঝেই বিন্দুকে কাছে টেনে নিয়ে কপালে খসখসে ওষ্ঠযুগল ছোঁয়ায়। স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধায়, সাবধানে থাকবি। খালাকে বলে দিব এখন থেকে এসে রান্না বান্না করে দিতে। খবরদার একা একা কিচেনে যাবি না। এখনই সোজা গিয়ে ঘুমোবি। রাতে কিন্তু কোনো বাহানা শুনবো না। লজ্জায় মাথা নিচু করে বিন্দু। অর্ণ বিন্দুর দু গালে হাত রেখে ঠোঁট একটা প্রগাঢ় চুম্বন করে ঘুমোতে বলে চলে গেল। বিন্দু লাজুক চোখে অর্ণর চলে যাওয়ার পানে চেয়ে মুখ ভেঙচি কাটল। সে কোনো খালার রান্না বান্না মোটেও অ্যালাউ করবে না। সে এই ঘরের মালকিন, তার কথায় সংসার চলবে। খালা আসুক, কিছু বকশিস দিয়ে ভুজুং ভাজুং দিয়ে সুন্দর করে পাঠিয়ে দিবে। হামি দিল বিন্দু। সে দরজা আটকে বেডরুমের দিকে চলল। একচোট ঘুম দেওয়া যাক। বদলোকটা এখন থেকে যে তাকে রাত জাগাবে ঢের ভালো জানে। বিন্দু ফোনে অ্যালার্ম দিয়ে শুয়ে পড়ল। উঠে না হয় দুপুরে রান্না করা যাবে, এখন তার ঘুম প্রয়োজন। সকাল ধীরে ধীরে গড়িয়ে চলে, আর কাশফুলের ডালে বসা পাখির গান যেন ভোরের সঙ্গে বিদায় জানাচ্ছে। সময়টা এখন দুপুর। মেহেদি বসে আছে খাবার টেবিলে। উপরে শান্ত লাগলেও ভেতরে ফেটে পড়া অস্থিরতা। মাহবুব আলমরা দুই ভাই ছাড়া পরিবারের সদস্যরা খাবার টেবিলে। মেহেদি কাঙ্ক্ষিত মুখটা দেখার আশায় বসে আছে। না, তার দেখা নেই কোথাও। সেই ভোরে ঘুমন্ত অবস্থায় দেখে এসেছিল, আর দেখা হয়নি। মেয়েটা ঠিক আছে তো? টেনশন লাগছে তার। অলরেডি বৃষ্টির রুমের সামনে থেকে 2-3 বার চক্কর মেরে এসেছে। মেয়েটা দরজা আটকে ঘরে ঘাপটি মেরে আছে। মেহেদি জানে বৃষ্টি ইচ্ছে করেই তার সামনে আসছে না। মেয়েটা বোঝে না তাকে না দেখে থাকতে পারে না সে। ঝর্ণার হাজবেন্ড ওহিদের কথা শুনে মেহেদি মুচকে হেসে বলল, একটা মাত্র বউ আমার, মন তো কাঁদবেই ভাইয়া। ওহিদের কথা শুনে মোটেও ঘাবড়ালো না মেহেদি, আর না তো লজ্জা পেল। সে মুখটা বিকৃত করে বলল, ফুল ছাড়া ফুলসজ্জা একটু পাঞ্চে লাগছে। ওহিদ হো হো করে হেসে ফেলল।
ভারী মজার লোক ওহিদ। মাসুমা বেগম খাবার প্লেটে গোছাতে গোছাতে বলল। ওহিদ বাবা, তোমাকে আর একটু মাংস দিব? ওহিদ কিছু বলার আগেই মেহেদি প্রতিবাদ করে বলল। ভাইয়া কিন্তু একাই মেয়ের জামাই না। 1 বছর ধরে এই অবহেলা সহ্য করলেও এখন কিন্তু করব না শাশুড়ি মা। মাসুমা বেগম মেহেদির কান মলে দিয়ে বলল। আই বাদর ছেলে, খাওয়াচ্ছি তোকে জামাই আদর। মেহেদি মেকি অভিমান করে বলল। হ্যাঁ, ঘরের ছেলে বলে আজকে শ্বশুরবাড়ির আদর পেলাম না। ওদের খুনসুটিতে হাসির রোল পড়ে গেল আলমভিলার টেবিল জুড়ে। মাসুমা বেগম একটি ভাতের প্লেট হাতে নিতে মনোয়ারা বেগম জানতে চাইলেন। কোথায় যাচ্ছ? বৃষ্টির রুমে, মেয়েটা নাকি জ্বর এসেছে, দেখে আসি। মেহেদি তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো। আমাকে দাও, আমি দেখছি। মাসুমা বেগম কিছু একটা ভেবে আর গেলেন না। ভাতের প্লেটটা মেহেদির হাতে দিয়ে দিলেন। মেহেদি কেবলমাত্র বৃষ্টির দরজার সামনে দাঁড়িয়েছে। এর মধ্যেই ঝর্ণা নিজের রুম থেকে বেরিয়েছে। সে মনে করেছে মেহেদি বৃষ্টিকে ডাকছে, কিন্তু বৃষ্টি দরজা খুলছে না। তাই সে উচ্চ গলায় ডাকলো। বৃষ্টি, এই বৃষ্টি, দরজা খোল তাড়াতাড়ি। মেহেদি মনে মনে হাসলো। যাক, তার বড্ড উপকার করে দিয়ে গেল বোনটা। বোনের কণ্ঠস্বর শুনে বৃষ্টি দরজা খুলে দিল। কপাট খোলার সঙ্গে সঙ্গেই মেহেদি ঝড়ের বেগে ভেতরে প্রবেশ করে পুনরায় দরজা আটকে দিল। আকস্মিক মেহেদিকে দেখে চমকে উঠল বৃষ্টি। যার থেকে পালিয়ে বেড়াচ্ছে আর সেই হাজির হলো। মেহেদি কপাল কুঁচকে বলে ওঠে। কি রে, তোর নাকি জ্বর এসেছে? 1 ডোজেই এই অবস্থা? হায় আল্লাহ, আমার ভবিষ্যৎ দেখি আমাবস্যার মতোই অন্ধকার। বৃষ্টি লজ্জায় আড়ষ্ট হলো। এলোমেলো দৃষ্টি ফেলে বলল। কি বাজে বকছিস, বের হ। মেহেদি বৃষ্টিকে সহ ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। এখন আর বের হওয়া বলতে পারবি না সোনা, এটা আমার শ্বশুর বাড়ি। আমি যখন ইচ্ছা আসবো, যখন ইচ্ছা যাব। তোর কি? বৃষ্টি হতভম্ব হলেও মুখে কিছু বলল না। মেহেদিকে এত কাছে দেখে বুক ধড়ফড় করছে তার। সে মোচড়ামুচড়ি করে বলল। স্যার বৃষ্টি মুখের বুলি শেষ করার আগেই মেহেদি ধমকের সুরে বলল। ছাড় কি, হাজব্যান্ডকে কেউ তুই করে বলে? আল্লাহর গজব পড়বে না? এখন থেকে তুমি করে ডাকবে, আর যেন তুই তুকারি না শুনি। বৃষ্টি বড় বড় চোখ করে তাকিয়ে বলল। অসম্ভব, আমি পারবো না এতদিনের অভ্যাস ভেঙে ডাকতে। এতদিনের অভ্যাস ভেঙে যখন বাসর করতে পেরেছিস, এটাও পারবি। এখনই প্র্যাকটিস কর। বল, তুমি আমার জান। বৃষ্টি দারুণ লজ্জা পেয়ে এলোমেলো দৃষ্টি ফেলে কম্পিত গলায় বলল। পারবো না। তুই পারবি, তোর ঘাড় পারবে। বলবি নাকি রাতের মতো শুরু করব? বৃষ্টির এবার লজ্জায় মেইয়ে গেল। রাতের স্মৃতি থেকে যত পালাতে চাইছে মেহেদি ততই জড়িয়ে ফেলছে। মেহেদি বৃষ্টির ঠোঁটে একটু দীর্ঘ চুম্বন করে বলল। বল, নয়তো সত্যি সত্যি দ্বিতীয়বার বাসর করে ফেলবো। বৃষ্টি কাঁদো কাঁদো গলায় বলল। তো তুমি তোতলাচ্ছিস কেন? সুন্দর করে বল, তুমি আমার জান। বৃষ্টি মুখ লুকায় মেহেদির বুকে লাজুক গলায় বলল। পারবো না। মেহেদি হাসে, ঠোঁট ছোঁয়ায় মেয়েটির চুলের ভাঁজে। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আয়নার মতো। এখানে মান অভিমান থাকলেও দ্বিধাদ্বন্দ্ব অবিশ্বাস থাকতে নেই। এখন তো আমরা এক হয়ে গেছি বৃষ্টি, আমাদের মধ্যে আর কোনো দেওয়াল নেই। তাহলে কেন আমার থেকে দূরে থেকে আমাকে কষ্ট দিচ্ছিস? তোকে না দেখে আমার কি হচ্ছিল বুঝবি না তুই? আর কখনো আমার থেকে নিজেকে গুটিয়ে নিবি না। লজ্জা পাস, অভিমান করিস, রাগ করিস, আমার মুখোমুখি হয়ে করবি, আমার কাছে থেকে, মনে থাকবে? বৃষ্টি লাজুক গলায় ফিসফিস করে বলল। মনে থাকবে বরমশাই। নিশুতি রাত, অম্বলে তলিয়ে গেছে গোটা পৃথিবী। বৈরী বাতাসে বয়ে চলেছে নিস্তব্ধতা। বিন্দুর সংসারটা এখন নিজের মতো করে একেবারে গুছিয়ে নিয়েছে। স্বামী আর সংসার নিয়ে তার দিনগুলো কেটে যায় বেশ ভালোই। আলিশান অ্যাপার্টমেন্টে একা থাকলেও বিন্দুর একাকিত্ব লাগে না কখনো। দুপুরে অর্ণ এসে তাকে নিয়ে একসঙ্গে লাঞ্চ করে, কিছুটা সময় কাটিয়ে আবার নিজের কাজে বেরিয়ে যায়।
রাতের সময়টাতেও ঠিক যথাসময়ে ফিরে আসে। সংসারের কাজকর্মে মন না বসলে বিন্দু ফোনে রুহির সঙ্গে গল্প করে, বৃষ্টির সঙ্গে হাসি ঠাট্টা করে, কিংবা মায়ের সঙ্গে আড্ডা জমায়। এভাবেই দিনগুলো চলে যায় তার। ব্যস্ততার ভেতরেও বিন্দু খুঁজে নেয় নিজের ছোট ছোট সুখ। দিনের ক্লান্তি শেষে যখন রাত নামে, তখন যেন নতুন এক অধ্যায় শুরু হয় তার জীবনে। মধুময় রাতগুলো কেটে যায় কখনো নির্ঘুম ভালোবাসার আবেশে, কখনো আবার স্বামীর কঠোর ধমকে, আবার কখনো গভীর আলিঙ্গনের উষ্ণতায়। মৃদুমন্দ ছন্দে এগিয়ে চলে তাদের টোনাটুনির মিষ্টি ভালোবাসার সংসার। তাছাড়া পূর্বের কলেজে রেজিস্ট্রেশন করায়, সেখান থেকেই পরীক্ষা দেওয়ায় প্রতিদিন রুহিদের সঙ্গে দেখা হয়, গল্প হয়। এর চেয়ে আর খুশির আর কি হতে পারে। দীর্ঘক্ষণ একই স্থানে বসে থাকতে থাকতে বিন্দুর মেরুদণ্ড বেঁকে গেছে। আগামীকাল লাস্ট পরীক্ষা। পড়া মোটামুটি ভালোই রপ্ত করে ফেলেছে, বিগত পরীক্ষাগুলোও বেশ ভালোই হয়েছে। হবে না, রাগী ভূতটি নিচে পড়িয়েছে যে, রাত জেগে পড়িয়ে আবার সকালে হলে পৌঁছে দিয়ে তবেই নিজের কাজে যায়। এখন আর পড়তে ইচ্ছে করছে না, কেমন বিরক্ত ধরে গেছে। বিন্দু টেরা চোখে চাইল অর্ণর দিকে। লোকটা সোফায় বসে উড়ুর উপর ল্যাপটপ রেখে এক মনে কিছু একটা করে চলেছে। বিন্দুর মাথায় দুষ্টু বুদ্ধি চেপে বসলো। সে উঠে দাঁড়ালো, পিলপিল পায়ে হেঁটে গিয়ে থামলো অর্ণর কাছে। তারপর ফট করে অর্ণর উরুসন্ধির উপরে মাথা রেখে শুয়ে পড়ল। অর্ণ শান্ত চোখে তাকিয়ে বলল, পড়া শেষ? বিন্দু অর্ণর টি শার্টের ভেতরে হাত ঢুকিয়ে বুকের লোমগুলো নেড়ে ছেড়ে এলোমেলো করে দিতে দিতে বলল, হ্যাঁ, বাকিটা সকালে রিচেক করে নিব। অর্ণ নিজের কাজে মনোযোগ দিয়ে গম্ভীর গলায় শুধালো। যা গিয়ে ঘুমিয়ে পড়। বিন্দু শুনল না। সে অর্ণর গলায় উঁচু অ্যাডামস অ্যাপেলে তর্জনী আঙ্গুল ছোয়ালো, আলতো আঙ্গুল বোলালো সেখানে। বিন্দুর কোমল হাতের স্পর্শে অর্ণর কাজে ব্যাঘাত ঘটে। সে খপ করে বিন্দুর হাতটা ধরে ফেলে, বজ্র গম্ভীর স্বরে শুধালো। বিন্দু অর্ণর ধমকে মোটেও ভয় পেল না। লোকটার এই ধমক নিয়মিত ঔষধের ন্যায় খেতে খেতে হজম হয়ে গেছে। সে অর্ণকে জ্বালানোর জন্যে পরাপর একই কাজ করলো। বুকের ঘন লোমে হাত বোলাচ্ছে, তো আস্তে আস্তে হাত উপরে তুলে গলার কাছে নিচ্ছে। এরপর বিন্দু মাথা উঁচু করে অর্ণর অ্যাডামস অ্যাপেলে কোমল ওষ্ঠযুগল ছুঁয়ে চুমু দিতেই অর্ণ নিজের কাজে মনোযোগ হারায়। সে বিন্দুর মাথার পেছন থাবা মেরে ধরে গভীর গলায় বলল, প্রবলেম কি তোর? উস্কে দিচ্ছিস কেন? সকালে যে এক্সাম আছে খেয়াল আছে? আমাকে জ্বালাতন বন্ধ করে গিয়ে ঘুমা। আমি ধরলে কিন্তু আর রেহাই পাবি না। বিন্দু একটু শুকনো ঢোক গিলে ডোন্ট কেয়ার ভাব নিয়ে স্পষ্ট স্বরে বলল, তো ধরুন না, কে বলেছে ছাড়তে আপনাকে? অর্ণব হৃদয় কুচকালো। সন্দেহ ভাজন দৃষ্টিতে চেয়ে চোখ কুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার ম্যাডাম? এমনিতে তো জোর না করলে ধরাই দিতে চান না, আজকে কাছে আসার জন্য নিজ থেকে ধরা দিচ্ছেন যে, ঘটনা কি? বিন্দু ইনোসেন্ট মুখ বিবর করে বলল, জামাই না আপনি আমার? আপনার কাছে আসতে পারি না আমি? দেখ যান, আর কাছে আসবই না। মেকি রাগ দেখিয়ে বিন্দু দূরে সরে যেতে চাইলে অর্ণ ল্যাপটপ ফেলে বিন্দুকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে পা ফেলে বলল, সেটা এতক্ষণ ভাবা উচিত ছিল, এখন আর ছাড়াছাড়ি নেই। বিন্দুকে শুইয়ে দিয়ে বিন্দুর ঠোঁটের ভাঁজে ঠোঁট মিলিয়ে দিল অর্ণ। তার অধৈর্য হাত বিন্দুর জামা ভেদ করে ভেতরে প্রবেশ করতেই কেঁপে উঠল বিন্দু। তবুও আশ্চর্যজনকভাবে বিন্দু শান্ত, আর মুখে মিটিমিটি লাজুক হাসি। অর্ণর কপাল কুঁচকে এলো। বিন্দু নিজে নিজেই আজকে ধরা দিল, সন্দেহ হলো তার, তবে সেটা পাত্তা দিল না। কিছু মুহূর্তের মাঝে যখন অর্ণ মেয়েটির সাথে ঘনিষ্ঠ হতে গেল, অমনি থমকে গেল সে। তড়িৎ গতিতে বিন্দুর উপর থেকে উঠে বসলো। এতক্ষণ চেপে রাখা হাসিটা বেরিয়ে এলো বিন্দুর। খিলখিল করে হাসতে লাগলো সে, একেবারে দাঁত বের করে বিছানায় গড়াগড়ি খাওয়া সেই হাসি। অর্ণ গম্ভীর চোখে তাকিয়ে আছে বিন্দুর হাসির পানে। তুই অনেক চালাক হয়ে যাচ্ছিস জান। অসহায়ত্ব শোনালো যেন অর্ণর কণ্ঠস্বর। লোকটা কি আশা করে এসেছিল? পরীক্ষার প্যারার জন্য অর্ণ একটুও বিরক্ত করে না বিন্দুকে। রাতে জড়িয়ে ধরে ঘুমানো ছাড়া ঘনিষ্ঠ হয় না।
কি যে শান্তিতে ঘুমায় বিন্দু, আজকে কত আশা করে এসে কিনা ধোকা খেলো। বিন্দুর একটু খারাপ লাগলেও সেটা টিকলো না বেশিক্ষণ। সে হাস্য উজ্জ্বল মুখে তাকিয়ে বলল। অর্ণ জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ঘন ঘন ওঠানামা করছে তার সুঠাম দেহি বুক। সে বিন্দুর ঘাড়ে চুমু খেয়ে সেখানে বাইট করে দিয়ে হিস হিসিয়ে আওড়ালো। নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে তো চন্দ্রাবতী? কবে হয়েছে পিরিয়ড? ইস, মজা করতে গিয়ে লোকটাকে কষ্ট দিয়ে ফেললো সে। বিন্দু অর্ণর গলা জড়িয়ে ধরে বলল। কালকে বেশি কষ্ট হচ্ছে? আমি খুব সরি, সুস্থ হই। আপনার সব আপনার সুদে আসলে উসুল করে দিব, প্রমিস। অর্ণ বিন্দুর কথায় কোনো প্রত্যুত্তর করলো না, কেবল ঘন ঘন নিঃশ্বাস নিল। বিন্দু অপরাধ বোধ হলো। সে নিজের কাঁধ থেকে জামাটা একটু নামিয়ে দিল। অর্ণ সঙ্গে সঙ্গেই মুখ গুজে দিল বিন্দুর উষ্ণ ত্বকে। বিন্দু এতদিনে বেশ খেয়াল করেছে, অর্ণ রেগে গেলে, বিপরোয়া বা অধৈর্য হলেই তার গ্রীবা দেশেই বেছে নেয়। তাই তো স্বামীকে শান্ত করতে এই পন্থা অবলম্বন করলো। অর্ণ বাইট করে দিল বিন্দুর গ্রীবায়। মৃদু মৃদু আহ ব্যথাতুর আওয়াজ করেও নিজেকে সামলে অর্ণর পিঠে হাত রাখলো।